নমস্কার, স্যাম উইথ ক্যাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চলুন আপনাদেরকে নিয়ে যাই আজ একটা অদ্ভুত অজানার খোঁজে। লাল কাঁকড়ার দেশ ভ্রমণ করতে করতে এরকম একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছবো সত্যিই কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। এই অভিজ্ঞতাটা আমাদের জন্য একেবারেই প্রথম, আর এই জায়গাটাও আমাদের জন্য সম্পূর্ণভাবেই অজানা ছিল। বাট খুব রিসার্চ করে ধীরে সুস্থে প্ল্যানিং করে আমরা এই সারপ্রাইজটা নিজেদেরকেই দিলাম। সুদীর্ঘ পথ অতিক্রম করে যেখানে সত্যিই পথের হয় শেষ, জলপথ ধরে যেখানেই যাই যখন আর কিছুই যায় না দেখা, পৃথিবী, মহাসমুদ্র আর আকাশের মধ্যে যেখানে তফাৎ করে শুধুই একটা সোজা লাইন, সেখানেই জন্ম নিতে দেখা যায় অলিভ রিডলি টার্টেলসদেরকে। এইটা একটা ওয়াইল্ড লাইফ স্পেকটেকল যেটা সত্যি বছরে শুধু একবারই দেখা সম্ভব। সাউথ আমেরিকা, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া আর ইন্ডিয়ার কিছু কিছু বিচে এই ওয়াইল্ড লাইফ স্পেকটেকলটা সত্যি উইটনেস করার সৌভাগ্য করা যায়। এই এপিসোডে আমরা খুঁজে বের করব এরকম একটা উড়িষ্যার বিচ যেখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে, আর যেখানে অভিজ্ঞতা হবে এরকম একটা পার্থিব আশ্চর্যের। ভেরি গুড ইভিনিং। ইউজুয়ালি আমার সমস্ত ব্লগ ভেরি গুড মর্নিং দিয়ে শুরু হয়। এখন বাজে রাত 10:23। আমরা টার্গেট করেছিলাম 8টা নাগাদ বেরোবো, কিন্তু আমরা 1 ঘন্টা লেট করেছি, সেটা ঠিক আছে, কিন্তু তারপরে মেন যে লেটের কারণ বজ্রদেবতা, সেটা হচ্ছে সাংঘাতিক একটা বৃষ্টির মধ্যে আমরা এখন আটকে রয়েছি। আমাদেরকে ট্রাভেল করতে হবে কলকাতা থেকে উড়িষ্যার রামভা গাঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, যেটা চিল্কা লেকের একেবারে শেষ প্রান্ত বলা যায়। তবে ওখানেই আমাদের গন্তব্যস্থল নয়, কারণ রামভা থেকে কিছুটা এগিয়ে গিয়ে ঋষিকুল্লা বিচ বলে একটা বিচ রয়েছে। সেখান থেকে আর একটু এগিয়ে ঋষিকুল্লা নদী পেরিয়ে একটা ছোট্ট আইল্যান্ড রয়েছে, যেটা সত্যি ভারতবর্ষের শেষ প্রান্ত। এই আইল্যান্ড থেকে যদি আপনি ফার্দার সাউথের দিকে যাওয়ার চেষ্টা করেন, অ্যান্টার্কটিকা ছাড়া আর কোথাওই যাওয়ার রাস্তা ম্যাপ আপনাকে অন্তত দেখাতে পারবে না। এইখানে আপনার ইন্ডিয়ান ওশান, আর এই আমাদের গন্তব্যস্থল ওই আইল্যান্ডটা। ম্যাপে তো দেখাচ্ছে 11-12 ঘন্টা লাগবে, বাট উইল ট্রাই টু কভার ইট উইদিন 10 আওয়ার্স। দেখা যাক। আমাদের সাথে রয়েছে টিনটিন, যে আমাদের ট্রিপে এইবারে আমার সাথে প্রথমবার আমার ব্লগে। তার সাথে রয়েছে আমার ভাই দীপ, আর এখানে রয়েছে আমার বউ, যে চুল ঠিক করছে। ঠিক আছে, চলো লেটস গেট স্টার্টেড। চলো, মোটামুটি ডিক্কি লোড হয়ে গেছে, চলো লেটস গো। আমরা সবাই বিউটিফুল ওয়েদার দেখলেই বলি যে কাশ এই ওয়েদারটায় আমরা ঘুরতে যেতাম। উই আর নট ইউটিলাইজিং ইট প্রপারলি, কিন্তু আমরা একদম সুযোগ পেয়েই বেরিয়ে পড়েছি। নাথিং ওয়াজ প্ল্যান্ড অ্যাজ সাচ। টিনটিন আমাদের এখন ড্রাইভিং সিটে রয়েছে। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ট্রিপে যাচ্ছি যেখানে আমি পাশে বসে আছি। ফুল নাইট ড্রাইভ আমি কোনোদিন করিনি। আচ্ছা, তোমার বাবা আমাকে ছাড়তো না কোনো বন্ধুদের সাথে গেলে, তোমরা আছো বলেই ছাড়লো আমাকে। জীবনে কিছু তো ভালো করলাম। আরে বিশাল ভালো করলে। রাত্রিবেলা আমরা ড্রাইভ করব বলে তাই জন্য আমরা ব্ল্যাক কফি, স্ন্যাক্স, আরও জল টল, খাবার দাবার যা কিছু সব নিয়ে এসেছি। এমনকি শোয়ার ব্যবস্থাও সব আছে, পিলো, নেক পিলো সব আছে। ঋষিকুল্লা বিচ আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড 592 কিলোমিটার্স, কিন্তু আমরা ঋষিকুল্লা বিচে স্টে করব না, কারণ ওখানে খুব একটা ভালো হোমস্টে বা হোটেল আমরা সেরকম কোনো ইনফরমেশন পাইনি যে আছে। তাই আমাদের যেটা ডেস্টিনেশন হবে আজকের জন্যে, সেটা হবে রামভাতে উড়িষ্যা গভর্নমেন্টের OTDC পান্থনিবাস যেটা রয়েছে চিল্কা লেকের একদম শেষে প্রান্তে। আমরা ওইখানটায় স্টে করব, অ্যান্ড ওইখান থেকে আমরা পরের দিন সকালে যাব ঋষিকুল্লা বিচ, যেখানে টার্টেল হ্যাচিং দেখতে পেলেও পাওয়া যেতে পারে। আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। টু ড্রাইভার্স আমাদের হাতে ওদের প্রাণ। আমাদের হাতে প্রাণ। দাও 500 টাকা দাও। হ্যান্ডশেক না, 500 টাকা। হ্যান্ডশেকটাই মোট 500 টাকা। এক্সট্রা যেন কোনো কিছু ক্যারি করতে না হয়, সেই জন্য আমরা বাইরেই কোথাও ডিনার করে নেবো, সেরকম একটা প্ল্যানিং করেই বেরিয়েছিলাম। যাই হোক, টাইমিংয়ের জন্য আমরা কোলাঘাটে মা তারা হোটেলে দাঁড়ালাম। এখানে আমরা বাটার নান, চিকেন টিক্কা বাটার মশলা আর চানা মশলা দিয়ে ডিনার সারলাম। এখন বাজে রাত 1:23। আমরা আমাদের সময়ের থেকে অনেকটাই লেট, অ্যান্ড নো ওয়ারিজ, আমরা আমাদের মতো একটু ডিনার সারলাম।
এইবার আমরা কোলাঘাট থেকে স্টার্ট দিচ্ছি, মেবি কটকে গিয়ে নেক্সট দাঁড়াতে পারি। টিনটিনকে একটু পেছনে পাঠিয়ে দিলাম, ও একটু রেস্ট নিয়ে নিক, ওর চোখে অনেকটা স্ট্রেস পড়েছে এতক্ষণ চালিয়ে। নিউ পার্ট। আমি একটু আগেই বললাম যে টার্টল হ্যাচিং দেখতে পাওয়া গেলেও যেতে পারে, বাট কোনো অ্যাসিওরেন্স কিন্তু নেই যে দেখতে পাওয়া যাবে। এটার পেছনে অনেক রকম কারণ আছে। প্রথম যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে রেস্ট্রিকশন। এই ধরনের টার্টল হ্যাচিং বা টার্টল নেস্টিং জোন যেগুলো থাকে সেগুলো মানুষের জন্য নো এন্ট্রি বা প্রহিবিটেড করে দেওয়া থাকে। এরকম কোনো জায়গা ভিজিট করতে হলে আইদার কোনো লোকাল গাইড বা কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিট কিন্তু অবশ্যই জরুরি। সেকেন্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে টাইমিং। আমরা কেউ কখনোই বলতে পারবো না যে কখন ডিম ফেটে কচ্ছপ বেরোবে। আর থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়েদার যদি সুটেবল না থাকে, বিশেষ করে যদি বৃষ্টি হয়, তাহলে বালি শক্ত হয়ে গিয়ে বালির তলাতেই ট্র্যাপ হয়ে গিয়ে সমস্ত টার্টল মারা যেতে পারে। আর ফোর্থ যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আর টাইমিংয়ের একটা কম্বিনেশন। দিনের বেলা এদের প্রচণ্ড প্রেডিটার্স থাকে, যার জন্য এরা বেরোয় না, সামহাও নেচার এদেরকে এইভাবেই ডিজাইন করেছে। বাট রাত্রেবেলা যখন কোনো কাক বা অন্য কোনো পাখি বা ঈগল এদেরকে দেখতে পেতে পারবে না, এরা সেরকম সময় বেরিয়ে চাঁদের আলো ফলো করতে করতে বা হাওয়া সেন্স করতে করতে এরা সমুদ্রের দিকে এগিয়ে যায়। এই ফেনোমেনাটা সকাল বা একদম আর্লি মর্নিং পর্যন্ত চলে। একটু রোদ উঠে গেলেই আবার ওরা সারাদিন রোদে গরমের মধ্যে বালির তলায় ওয়েট করে রাতের অপেক্ষায়। ভেরি গুড মর্নিং। আমরা কোথায় আছি এই মুহূর্তে জানি না, বাট সকাল হচ্ছে। Mukund is dead. Wait to be out. সম্মদা এখন আমি এখন কি করছি বলো তো? অ্যাডাল্ট বেড বানাচ্ছে, লোকে বাচ্চাদের বেড বানায়। সম্মদা আমাদের 3টে বাচ্চাদের বেড বানাচ্ছে। এইটা একটা অ্যামাজনে খুব ভালো জিনিস খুঁজে পেয়েছি আমি, আমার খুব পছন্দের প্রোডাক্ট। জিনিসটা এখনই একটা মেশিন চালু করবে, দিয়ে একটা ইনফ্লেটেবল বেড তৈরি করবে, দেখাচ্ছি। কি টিনটিন ঠিক আছে না? এটা পারফেক্ট। বেডটা বার করো না, দেখা যাবে না। এই এখানটা চেপে ঢুকিয়ে দাও, হাওয়াটা পুরোটা এয়ারটাইট হয়ে গেল। এইটা দিয়ে ইনফ্লেট করা যায়। সবার আগে ফার্স্টে এইখানে একটা, এই গ্যাপটাকে ফিল করার জন্য একটা পিস থাকে। এইটার পরে এইখানে পুরো একটা ইনফ্লেটেবল বেড তুমি পেতে দিলে। সবার আগে এই নিচের এই পিসটাকে অ্যাজ এ সাপোর্ট করানো হয়। এইটা আপনার এই সিটের মাঝেই পা রাখার জায়গাটাকে ভর্তি করে এটাকে দিয়ে ভরালো। এরপরে জানো দিস ইজ দ্য বেড। এর বালিশও রয়েছে এরকম ইনফ্লেটেবল। ইয়েস। আর বালিশ টালিশ দিয়ে এখানে আরামসে একটা মানুষ কমফোর্টেবলি শুয়ে করতে পারে। দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড প্রোডাক্ট। আমি অ্যামাজনে পেয়েছিলাম, এরকম অনেক প্রোডাক্ট আছে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ইয়েস। বেস্ট ফর রোড ট্রিপস। পারফেক্ট ফর রোড ট্রিপস। আমরা আমাদের ড্রাইভের শুরু থেকেই ওয়েদারটা এমন পেয়েছি যে আমাদের এই অ্যাডভেঞ্চার ট্রিপটা আরও অ্যাডভেঞ্চারাস হয়ে পড়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে এদিকে ঠিকই, কিন্তু আমরা মনে মনে প্রে করছিলাম যেন রামভার দিকটা একটু ড্রাই থাকে, কারণ বৃষ্টি হওয়া মানে বালি শক্ত হয়ে যাওয়া। আর রাত 2:30-3টের দিকে আমাদের হোটেল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে আমরা টার্টল ওয়াচিং করার কোনো চেষ্টা করব না, না আমরা সেরকম সাইট পাবো, না সেটা সেফ হবে। সেই জন্য আমরা সেরকম কোনো রকম প্ল্যান করছি না। তো আমাদের কাছে একটা মিনিমাম সানরাইজের উইন্ডো থাকছে, অ্যারাউন্ড সকাল 5টা থেকে 6টা, এই 1 ঘন্টার একটা উইন্ডো আমাদের জন্য অ্যাভেলেবেল থাকছে। দেখতে দেখতে আমরা কটক পৌঁছে গেলাম। আমরা এরকম একটা টাইমিং করে বেরিয়েছিলাম, তার কারণটা হচ্ছে ওটিডিসি রামভাতে সকালবেলা চেক ইন হয় অ্যারাউন্ড 11:30। আমি ওদেরকে এটাও ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে আর্লি চেক ইন পসিবল হবে কি না, কিন্তু ওদের এটা সম্ভব হবে না বলে ওরা আমাকে জানিয়েছিল। সেই জন্যে আমরা সেরকম টাইমে বেরিয়েছিলাম, সো দ্যাট আমরা 11:30টার জাস্ট কিছুক্ষণ আগেই গিয়ে পৌঁছই, কারণ আমাদেরকে খুব বেশি ওয়েট করতে না হয়। এইবার বলা যাক এই রোড ট্রিপটার ব্যাপারে।
কলকাতা থেকে পুরী বা উড়িষ্যার নানান রকম জায়গা ওভারনাইট বা সারাদিনে খুব ফ্রিকোয়েন্টলি অনেকেই ড্রাইভ করেন, আমি শিওর। ভুবনেশ্বর থেকে পুরীর হাইওয়ের দিকে না গিয়ে আপনারা যদি সোজা অন্ধ্রপ্রদেশের হাইওয়ের দিকে এগিয়ে যান, যেদিকে ভাইজ্যাগ পড়ে, তাহলে আপনারা রামভার দিকে এসে পৌঁছবেন। উড়িষ্যার রাস্তার ব্যাপারে কিছু বলার দরকারই নেই। থ্রু আউট এক্সেলেন্ট রোড কন্ডিশনস। আমরা টাইম টু টাইম ফ্রিকোয়েন্টলি এবং সুটেবল পেট্রোল পাম্পও পেয়েছি, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমসও ঠিকঠাক ছিল। আমার জন্যে হোল নাইট ড্রাইভ এটা প্রথমবার ছিল, বাট এই রাস্তায় আমি আগেও এসেছি কলকাতা থেকে পুরী, সো আমার খুব একটা অসুবিধে হয়নি। বিয়ন্ড ভুবনেশ্বর ভাইজ্যাগের দিকে আমাদের এটা প্রথমবার আসা, অ্যান্ড টাঙ্গির পথ থেকে কিছু কিছু এত ভালো ভিউ দেখলাম আমরা উড়িষ্যার, আনবিলিভেবল ল্যান্ডস্কেপস। দেখতেই দেখতে আমরা পৌঁছে গেলাম রামভা টাউন। হাইওয়ে থেকে লেফট সাইডে আমরা নেমে গেলাম রাস্তার দিকে। আর টাঙ্গি থেকে রামভা পর্যন্ত থ্রু আউট যে রাস্তাটা আমরা পেয়েছি তার বাঁ দিকে পুরোটাই চিল্কা লেক ছিল। রামভাতে দুটো খুব বিখ্যাত প্রপার্টি আছে, একটা রামভা প্যালেস আর একটা ওটিডিসি পান্থনিবাস। যাদের জন্য বাজেট অনেক বেশি এবং আপনারা একটা লাক্সারি ট্রিপ খুঁজছেন, তাদের জন্য রামভা প্যালেসটা উইল বি আ বেটার ফিট, বাট আমাদের জন্য ওটিডিসি ওয়াজ আ বাজেট ফ্রেন্ডলিয়ার অপশন। আমরা বিলো 3000 প্লাস ট্যাক্সে আমরা কটেজ রুমস পেয়েছি, ব্রেকফাস্ট ইনক্লুডেড, অ্যান্ড এখানের খাবার দাবারও যে খুব এক্সপেন্সিভ সেরকম নয়। এবার দেখা যাক আমাদের এই ওটিডিসি চিল্কা লেকের সফর কেমন হয় আর আমাদের রুমসগুলো কীরকম পাই আমরা। ইয়েস, আমার ফোনে আছে বুকিং ডিটেলস। হ্যাঁ, গ্রুপটাতে পোস্ট করে রেখেছি, আমার কাছেও আছে, কোনো চিন্তা নেই। পার্কিং থেকে হেঁটে রিসেপশনের দিকে যাওয়ার পথেই আমাদের চোখে পড়ল শিকরা বলে এই পাখিটা। এটি একটি শিকারি পাখি যে তার লাঞ্চ সারছিল, আর আমিও আমার একটু ফটোগ্রাফি সেরে ফেললাম। আমরা এবার পার্কিং থেকে হেঁটে ঢুকছি। এইটা ওটিডিসি পান্থনিবাসের রিসেপশন এরিয়া, আর রিসেপশন এরিয়া ক্রস করলে এইটা ওদের একটা গার্ডেন এবং লন, যেখান থেকে আপনারা কটেজ রুমসগুলোর দিকে যেতে পারেন। যেই বিল্ডিংয়ে রিসেপশনটা রয়েছে তারই ওপরের ফ্লোরে রেগুলার রুমস রয়েছে, বাট কটেজ রুমগুলো প্রিমিয়াম। এই আমাদের রুম, অ্যাজ এক্সপেক্টেড এসি রয়েছে, ডিসেন্ট বেড রয়েছে, এখানে একটা টেবিল, জল টল রাখা, চা কফি মেকার সব রয়েছে, এখানে টিভি, এখানে একটা বেড সাইড টেবিল ল্যাম্প, এখানে লাগেজপত্র রাখার একটা স্পেস রয়েছে, এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এইটা বাথরুম, বেশ বড়, অনেক বড়, বেশ ঠিকঠাকই লাগছে। আর এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, আর এইখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে বেডরুমের থেকে আলাদা, আর একটা সেপারেট রুম। এখানে বসে খাবার দাবারের বন্দোবস্তও রয়েছে, আবার এইখানে এমনি চা কফি খাওয়ার আড্ডা মারার একটা সোফা বা একটা সিটিং এরিয়াও রয়েছে। এই রুমে কোনো এসি নেই। এই হচ্ছে ম্যাসিভ রুম, যথেষ্ট বড়, খুবই সুন্দর। আমাদের রয়েছে চিকেন, ডাল, স্যালাড, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, রায়তা, ভাত, খুব সুন্দর ব্যবস্থা, আর সাথে কোল্ড ড্রিঙ্ক। আর আমাদের ডাইনিং হলে তো রাজকীয়, ফাটাফাটি, এতটা জায়গা, আরো 4 জন ফেরে গেল, সত্যি 4 জন অনেকজন। কাল সারা রাত ধকল করে ড্রাইভ করার পরে আমরা খেয়ে দিয়ে একটু সবাই রেস্ট নিয়ে নিলাম। এখন অ্যারাউন্ড 4টে বাজে। আমরা এখন একটু জেটিতে যাচ্ছি এরা দুজনেই এই আশায় যে কিছু পাখির ছবি টবি তুলতে পারবো। সবাই ক্যামেরা নিয়ে রেডি, আমার বউ ক্যামেরা নিয়ে রেডি, টিনটিনও পুরো ক্যামেরা ব্যাগ নিয়ে রেডি। রিয়েল মাদ্রিদের হয়ে আজকে কটা গোল হবে? রিয়েল মাদ্রিদ তো চলে গেছে, কোথায় গোল মারবে আর? ক্যামেরা দিয়ে কটা গোল হবে আজকে? দেখা যাক। ওটিডিসির গেটটা থেকে বেরোলেই এখানে জেটি যাওয়ার এই সুন্দর রাস্তাটি বানানো রয়েছে। এখান থেকে সোজা গেলে লেকের ভিউ পয়েন্ট, এবং এখান থেকে সমস্ত রকম জেটি আপনার চিল্কা লেকের বোটিংয়ের জন্য ছাড়ে।
দেখতে পাচ্ছি কি সুন্দর দেখতে। ওয়াও, আমাদের চোখে পড়লো একটা এল্ডার আর একটা ইয়াঙ্গার রেড ওয়াটেলড ল্যাপউইং। ড্যাম সান। এগুলো সমস্ত ফিশারম্যানদের বোট, আর ফিশারিটা এখানে একটা মেন সোর্স অফ ইনকাম। আমাদেরকে এরা 1400 টাকায় একটা প্যাকেজ দিল, যে ব্রেকফাস্ট আইল্যান্ড আর ঘণ্টাশিলা আইল্যান্ড বলে দুটো আইল্যান্ড এটা আমাদেরকে লেকে করে ট্যুর দেবে। মেন ম্যান চলে এসেছি। কেমন লাগছে হাওয়াটা যা দিচ্ছে না? ইটটা একটু গায়ে লাগছে। হ্যাঁ খুব ভালো ডিসিশন নিয়েছি আমরা এখানে এসে, দারুণ লাগে। সত্যি চিল্কার এই রূপ অদ্ভুত অদ্ভুত সুন্দর, না আসলে সত্যি কখনো বিশ্বাস করতাম না। অ্যাজ আ সারপ্রাইজ আমরা জলের মাঝখানে একটা ছোট্ট বাড়ি দেখতে পারলাম, আর জানতে পারলাম এটাই সেই ব্রেকফাস্ট আইল্যান্ড যেখানের জন্য আমরা ঘুরতে এসেছি। নামটা শুনে মনে কৌতূহল জেগেছিল ঠিকই, যে ব্রেকফাস্ট আইল্যান্ড কেন, কিন্তু এই ছোট জিনিসটাকেও যে কেউ আইল্যান্ড হিসেবে ঘোষণা করতে পারে সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। পৃথিবীতে যে কোথায় কোথায় কত রকম হিডেন জেমস লুকিয়ে আছে, না আসলে সত্যিই কখনো বিশ্বাস করা যায় না। এইটা হলো ব্রেকফাস্ট আইল্যান্ডের ভেতর থেকে চিল্কা লেক এবং রামভার ভিউ। অসাধারণ একটা সানসেট। খুব সুন্দরভাবে হাওয়া পাস করানোর জন্যে এই ব্রেকফাস্ট আইল্যান্ডের চারটের দিকে এরকম 4 রকম দরজা করা আছে, যেই দরজা বন্ধ করার কোনো ওয়ে আউট নেই। সারাক্ষণই ক্রস ভেন্টিলেশন হওয়ার কারণে এই জায়গাটায় অদ্ভুত সুন্দর হাওয়া দেয়। मेरा नाम मैसूर बेहरा, मैं टूरिस्ट गाइड ट्रेनर बोर्ड में। আচ্ছা, ये चिलिका एक ही है, सेपरेट है। पूरी पूरी खोर्धा गंजाम डिस्ट्रिक्ट नेचुरल आइलैंड है, आर्ट आइलैंड है। ये ब्रेकफास्ट आइलैंड है, ये वाला घंटाशिला आइलैंड है, ये वाला बार्स आइलैंड। अच्छा ये वाला जो हमारे सामने है ये ये घंटाशिला घंटाशिला आइलैंड, और ये वाला जहाँ पे हम बैठे हैं हाँ, ये ब्रेकफास्ट आइलैंड। इसको ब्रेकफास्ट आइलैंड क्यों कहते ये पानी में एक बड़ा पत्थर थे, हैं? हाँ, और जहाज बोट लॉन्च जाना आने धक्का हुआ, बोट अच्छा। टूटेगा, सिंबल होता है लाइट हाउस थे। अच्छा, इधर से ये सिंबल कर दिया। और जो राजा महाराजा इधर से इधर ब्रिटिश बना थे, राजा महाराजा इधर से खाना ले गए, बैठे वो खाना खाए ना, नाम था ब्रेकफास्ट आइलैंड। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই মজার জিনিস। এখানটা একটা পাথর ছিল, যেতে আসতে জাহাজে নৌকো এটা ধাক্কা খেতো, অ্যাক্সিডেন্ট হতো, সেই জন্যে এই জায়গাটাকে একটা চিহ্নিত করার জন্য এরকম একটা স্ট্রাকচার বানিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটাতে ব্রিটিশরা এসে খাওয়া দাওয়া করতো, সেই জন্য এটার নাম ব্রেকফাস্ট আইল্যান্ড। সত্যি এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। এবার বুঝতে পারছি কেন এটার নাম ব্রেকফাস্ট আইল্যান্ড। আমারও যদি সুযোগ থাকতো আমি রোজ এসে এখানেই বসে খাওয়া দাওয়া করতাম। অসাধারণ অসাধারণ একটা জায়গা। ব্রেকফাস্ট আইল্যান্ডটা ঘুরে সত্যি এত ভালো লাগলো, আমরা আরও একটুখানি চিল্কা লেকটা ঘুরে দেখার চেষ্টা করলাম। তবে এইবার বোট অন্য কেউ চালাচ্ছে। মহেশ্বরবাবুকে সত্যি খুব ভালো ট্রেনার বলতে হবে, আমার বউকে নৌকো চালানো শিখিয়ে দিল। ইয়েলো কালার। এইটা হচ্ছে ঘণ্টাশিলা আইল্যান্ড, যেটার ভেতরে আমরা কেউ গেলাম না, খুব সম্ভবত যাওয়াও যায় না। এরকম মনোরম একটা পরিবেশ, এত সুন্দর একটা সানসেট এবং এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আমাদের আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। জাস্ট এখানেই কিছু ঘন্টা কাটাতে ইচ্ছে করছিল। যতক্ষণ না সানসেট হলো আমরা এখানেই বোটিং করতে থাকলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা। এখানে সানসেটের পরে বিশেষ কিছু সেরকম করারও নেই। আমরা একটু আর্লি ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন ভোর 4টের সময় আমাদেরকে অলিভ রিডলি টার্টলসের হ্যাচিং দেখতে যেতে হবে।